নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি। আজ 17ই অক্টোবর সানডে 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু নয়, আজকে ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আলোচনা করব, সামনে যত পরীক্ষা আসছে আগামী 6 মাসের মধ্যে আসা সমস্ত পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আপনারা দেখতে পাবেন। তাছাড়া এই টপিক রিলেটেড কোশ্চেন কিন্তু সারা বছরই কোনো না কোনো পরীক্ষায়, অন্তত ডিফেন্সের পরীক্ষায় তো দেখতে অবশ্যই পাবেন। এছাড়াও ডব্লিউবিসিএস, ডব্লিউইপি কনস্টেবল, ডব্লিউইপি এসআই, এসএসসি রেলে প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে, এবং আপনার নলেজের পক্ষেও কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে বিএসএফ এবং স্টেট পুলিশের যে কনফ্লিক্ট বর্তমানে দেখা গেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন। এই নিয়ে বিএসএফের যে জুরিসডিকশন বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্সটা সেই রিলেটেড। তো আমাদের বিএসএফ এবং স্টেট পুলিশের এই যে মামলাটা, কি ঘটনা ঘটেছে বা জুরিসডিকশন কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিএসএফের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনায় যাওয়ার আগে আমাদের কয়েকটি জিনিস জানতে হবে। তো আমাদের এই যে বিএসএফ ফোর্স, এই যে বিএসএফ কিসের আন্ডারে আসে? তো মনে রাখবেন, এই যে বিএসএফ এটা কিন্তু সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে আসে। সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে আসে। আর এই যে সিএপিএফ আবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে। সিএপিএফ তাহলে কার আন্ডারে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের। আর সিএপিএফের আন্ডারে আবার কারা কারা থাকে? সিএপিএফের আন্ডারে থাকে কোন ফোর্স? দেখুন, এখানে রয়েছে বিএসএফ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, ইন্দো তাইবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি, সশস্ত্র সীমাবল এসএসবি, আর এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এনএসজি, তার সাথে রয়েছে সিপিএমএফ সেন্ট্রাল পার্লামেন্টারি ফোর্স, আর আসাম রাইফেল এয়ার। এগুলো কিন্তু প্রত্যেকটা সিএপিএফের আন্ডারে আসে। টোটাল 8খানা ফোর্স আলোচনা করলাম, সিএপিএফের আন্ডারে আসে। সিএপিএফ আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, এটা মনে রাখবেন। কেন আমি বারবার এটাকে জোর দিচ্ছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে? তার কারণ আমাদের যে সিএপিএফ বাদে বাকি যে ফোর্সগুলো রয়েছে, বাকি ফোর্স ইম্পর্টেন্ট ফোর্সগুলোর মধ্যে কোনগুলো? একটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অর্থাৎ আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নাভাল একাডেমি আইএনএ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আসে। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন চলে আসতে পারে যে কোনো এক্সামে, স্পেশালি ডিফেন্সের এক্সামে। আরেকবার রিপিট করছি, সিএপিএফ আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। আর এই যে আইএমএ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ওটি অফিসার ট্রেনিং একাডেমি, আইএফ ইন্ডিয়ান এয়ারফোর্স, আইএনএ ইন্ডিয়ান নাভাল একাডেমি, এইগুলো কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আসে। আপাতত মোটামুটি কিছুটা ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। প্রত্যেকটা ফোর্সের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। এবার এই ফোর্সগুলোর মধ্যে আজকে শুধু বিএসএফ নিয়ে আলোচনা করব। তো বিএসএফ কোন কোন এরিয়াতে বর্ডারে, বা কোন কোন এরিয়া বা কোন কোন বর্ডারে পাহারা দেয়? তো মনে রাখবেন, বিএসএফ কিন্তু শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারে পাহারা দেয় বা গার্ড দেয়। পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এই রিজিয়নে বিএসএফ গার্ড দেয়। বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ এবং এই টাইপের যে রাজ্যগুলো, সেখানেও কিন্তু এই বিএসএফই গার্ড দেয়। অবশ্য পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার যেখানে এখানে করছে, সেখানে শুধুমাত্র বিএসএফ নয়, সেখানে আর্মিও সাহায্য করে। কিন্তু স্পেশালি বিএসএফ কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যে বর্ডার রয়েছে সেখানেই গার্ড দেয়। আশা করি ক্লিয়ার হলো। এবার ঘটনাটা কি হয়েছে, বিএসএফের পাওয়ার কোনটা বাড়ানো হলো, কী পাওয়ার বাড়ানো হলো, সেটা সম্পর্কে একটু আলোচনা করি। দেখুন, সিম্পল যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি, আচ্ছা আমি একটা সিম্পল ম্যাপ আঁকার চেষ্টা করছি। দেখুন, সিম্পল ধরুন এই যে আমাদের ভারতের ম্যাপ, এই যে ম্যাপ আপনারা দেখতে পেলেন, আপনারা জানেন এই অঞ্চলে, গুজরাটের এই অঞ্চলে রয়েছে কচ্ছের রণ, এখানে থর মরুভূমি রয়েছে রাজস্থানে। আর এই অঞ্চলে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে পাঞ্জাব রয়েছে, এই যে রিজিয়ন, এরকম জায়গায় পাঞ্জাব রয়েছে। আর রয়েছে কোথায়? আসাম, এই যে এই পাশটায় রয়েছে যে আসাম রয়েছে। এই আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাব, এই সমস্ত জায়গায় কিন্তু জনবসতি খুবই ঘন, অর্থাৎ এখানে খুবই অল্প জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে। এবার অল্প জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করলে কি হয়? সেখানে ক্রাইমের চান্সও বেড়ে যায়, সেখানে স্মাগলিংয়ের চান্স বেড়ে যায়, যে অ্যামিউনেশন সেটা যে পাচার করা হয় তার চান্সও কিন্তু বেড়ে যায়। এবং বাইরের দেশের থেকে ইনফিল্ট্রেটর্স তারা কিন্তু ভারতবর্ষে ঢোকার চেষ্টা করবে। তো এর আগে বিএসএফের হাতে কী পাওয়ার ছিল? এর আগে পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, আসাম,
এই সমস্ত রিজিয়নে বিএসএফের হাতে পাওয়ার ছিল মাত্র 15 কিমি, মাত্র 15 কিমি বর্ডার থেকে মাত্র 15 কিমির ভিতর পর্যন্ত বিএসএফের হাতে টোটাল পাওয়ার থাকবে। যে কোনো অ্যারেস্ট করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে বিএসএফকে স্টেট পুলিশের কাছ থেকে কোনো রকম পারমিশন নিতে লাগতো না। এর আগে ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব এবং আসাম এই তিনটে রিজিয়ন, আরেকবার রিপিট করছি, বর্ডার লাইন থেকে মাত্র 15 কিমি পর্যন্ত বিএসএফ তার নিজের মতো কাজ করতে পারতো। কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে স্টেট পুলিশের কাছে কোনো রকম জবাবদিহি করতে হতো না। যে কোনো কাজ করতে পারতো, অ্যারেস্ট করতে পারতো, কোনো রকমভাবে অ্যাটাক করতে পারতো, কোনো রকমভাবে নিজেদের প্রোটেক্ট করতে পারতো, সেটা কিন্তু 15 কিমির আন্ডারে বর্ডার লাইন থেকে, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম। কিন্তু এই যে তিনটে এরিয়া, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই তিনটে এরিয়া কিন্তু তুলনামূলকভাবে বেশি জনবসতিপূর্ণ। এবার এই 15 কিমি যখনই কোনো অপরাধী ধরুন বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, যখনই 15 কিমি ক্রস করে যাচ্ছে, তখন কিন্তু বিএসএফকে স্টেট পুলিশের সাহায্য নিতে হচ্ছে এবং বিএসএফ কোনো কাজ ইন্ডিভিজুয়ালি করতে পারছে না। আর ইন্ডিভিজুয়ালি যখন কোনো কাজ করতে পারবে না, সেই কাজ কিন্তু অনেক ডিলে হয়ে যাবে। আর সেই সময়ের মধ্যে সেই অপরাধী 15 কিমি একবার পেরিয়ে গেলে সে কিন্তু একেবারে পার পেয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে ধরা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে স্টেট পুলিশ প্লাস বিএসএফের হাতে। তো এই জন্য বর্তমানে যে অ্যাক্ট বা জুরিসডিকশন, বিএসএফের জুরিসডিকশন, সেখানে অ্যাড করা হয়েছে যে এই 15 কিমি এরিয়া নয়, এবার থেকে 15 কিমিটা বাড়িয়ে করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং পাঞ্জাবে 50 কিমি। 50 কিমি বর্ডার থেকে 50 কিমি ভিতর পর্যন্ত সমস্ত পাওয়ার কিন্তু থাকবে বিএসএফের হাতে। অর্থাৎ বিএসএফ চাইলে সেখানে কাউকে অ্যারেস্ট করতে পারে, চাইলে কোনো অপরাধীকে ধরতে পারে, যে কোনো অপরাধমূলক কাজকে আটকাতে পারে স্টেট পুলিশের কোনো রকম পারমিশন ছাড়াই। তো এটা কিন্তু নতুন করা হয়েছে। তার সাথে আমি একটু আগে বললাম, এই যে গুজরাটে কচ্ছের রণ থর মরুভূমি, এই অঞ্চলে আগে 80 কিমি পর্যন্ত এই বর্ডারের এরিয়া ছিল, অর্থাৎ 80 কিমির ভিতর পর্যন্ত বিএসএফ কাজ করতে পারতো। কিন্তু এই এরিয়াটা তো অনেকটা ফাঁকা, এখানে জনবসতি একেবারে নেই বলতে গেলেই চলে, গাছপালা নেই। তার ফলে বিএসএফ এটা দাবি করছে যে আমাদের এখানে এতটা এরিয়া লাগবে না, আমাদের 50 কিমি এরিয়া যথেষ্ট, 50 কিমি বর্ডার থেকে এটাই এনাফ, আমাদের এতটা এরিয়া লাগবে না। তো সেই জন্য বিএসএফকে কিন্তু এই যে গুজরাটে কচ্ছের রণ, এই যে এই রিজিয়ানে 80 কিমি যে এরিয়া বর্ডার ছিল সেখান থেকে কমিয়ে 50 কিমি বর্ডার দেওয়া হয়েছে এবং স্টেট পুলিশের কিন্তু গুজরাটে পাওয়ারটা বেড়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব এবং আসামে স্টেট পুলিশের থেকে বিএসএফের পাওয়ারটা বেড়ে গেছে, কারণ স্টেট পুলিশের কাছ থেকে আর কোনো রকম বিএসএফের পারমিশন লাগবে না। এই হচ্ছে টোটাল ঘটনা। এবার আমি পয়েন্ট বাই পয়েন্ট এখানে যেমনভাবে দেওয়া রয়েছে সেইভাবে আমরা একটু এগিয়ে যাই। তো এখানে তথ্য বলছে দেখুন, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MH হ্যাজ এক্সটেন্ডেড দ্য জুডিশিয়াল, একটু আগে বললাম বিএসএফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, অ্যাকচুয়ালি বিএসএফ সিএপিএফের আন্ডারে, আর সিএপিএফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিসেন্টলি এক্সটেন্ড করেছে বিএসএফের জুডিসডিকশান আপ টু 50 কিমি ইনসাইড দ্য ইন্টারন্যাশনাল বর্ডারের 50 কিমি ভিতর পর্যন্ত পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল এবং আসামের। আর অ্যাট দ্য সেম টাইম একই সময় মিনিস্ট্রি গুজরাটের 80 কিমি বর্ডারকে কমিয়ে 50 কিমি করে দিয়েছে। তো এখানে বলছে দ্য গভর্নমেন্ট সেইড ইট ওয়াজ এক্সারসাইজিং দ্য পাওয়ার আন্ডার দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ অ্যাক্ট 1968-এর আন্ডারে ফেলা হয়েছে। আর বিএসএফের পাওয়ার কী ছিল? অ্যারেস্ট করা, সার্চ করা, সেইজোর করা, এগুলো কিন্তু ছিল বিএসএফের কাজ। আর এই 50 কিমির মধ্যে এখন আর কোনো রকম স্টেট পুলিশের পারমিশন লাগবে না, এর আগে কিন্তু লাগতো। আর আমার যে এরিয়া সেটা কিন্তু এখন এই বিএসএফের আন্ডারেই চলে আসছে। আর নেক্সট ব্যাকগ্রাউন্ড, এখানে 2014 ব্যাকগ্রাউন্ড অতটা ইম্পর্টেন্ট নয়। আর নেক্সট দেখব পাওয়ার অফ বিএসএফ। বিএসএফ হ্যাজ পাওয়ার্স ইন রেসপেক্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড CRPC। তো এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড CRPC আন্ডারে পড়ে যাচ্ছে পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট 1920, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967, NDPS অ্যাক্ট, আর্মড অ্যাক্ট, কাস্টমস অ্যাক্ট অ্যান্ড সার্টেন আদার লস। এর আন্ডারেই কিন্তু বিএসএফ তার সমস্ত পাওয়ারগুলো পায়। আর এখানে ম্যাপের মাধ্যমে দেখানো রয়েছে দেখুন, এই যে পাকিস্তানে এই যে গুজরাটে কচ্ছের রণ এই এরিয়ায় 50 কিমি কিন্তু আর বর্ডার থাকবে না। এই যে ওয়েস্ট বেঙ্গলের এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, আগে ধরুন এই 15 কিমি রিজিয়ন ছিল, এখন এইটা বাড়িয়ে 50 কিমি রিজিয়ন করে দেওয়া হয়েছে। তারপরে এই যে রিজিয়নটা, এটাকে 15 কিমি, এই যে আসামের রিজিয়নটা এখানে 15 কিমি থেকে 50 কিমি করে দেওয়া হয়েছে। আর ওপর দিকে পাঞ্জাবের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, এই যে পাঞ্জাবের ক্ষেত্রে এখানে কিন্তু একই জিনিস করা হয়েছে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আপনারা দেখতে পাবেন। এটা 3 থেকে 4 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি
আলোচনা করিনি, কারণ সানডেতে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিটেলসে আলোচনা করতে চাইছিলাম। দেখুন এই ভিডিওটাই মোটামুটি আমাদের 9 থেকে 10 মিনিটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। এবার যদি আমরা ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মাঝে আলোচনা করতাম তাহলে কিন্তু লেন্থ অনেকটা বেড়ে যেত এবং সেক্ষেত্রে আপনাদের দেখতে প্রবলেম হতো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কোনো রকম কোয়েরি থাকলে করে ফেলুন। আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো। আপাতত আমি কমেন্টে রিপ্লাই করতে পারছি না, আমি এবার থেকে চেষ্টা করবো যে ভিডিও বানিয়ে দেওয়া, আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া। তো এই ছিল আজকের ভিডিও। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।